আমাদের কি দিছে সেটা আমাদের জানা দরকার নাই, যেহেতু আমরা মেশ অ্যানালাইসিস শিখতেছি তাহলে আমরা শিখতেছি কোনটা অ্যাকচুয়ালি মেশ শিখতেছি। আমাকে বের করতে বলছে I0, আমরা যে কোনো সিস্টেমে করতে পারি, যে কোনো সিস্টেমে আমরা মানটা কি করতে পারি, বের করতে পারি। বাট আমাদের এখন যেহেতু মেশ শিখতেছি তাহলে মেশের মাধ্যমে শিখবো। প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মানে এই সার্কিট থেকে কিভাবে সমীকরণ বের করা, মানে আমরা কারেন্ট বের করা হয়। আবার আরেকটা জিনিস শিখবো, মানে সমীকরণ দেওয়া আছে সেই জায়গা থেকে আমরা সার্কিট কিভাবে বানাই, তাহলে দুইটাই শিখবো। তাহলে একসাথে যদি দুইটা শিখে তাহলে আমাদের জন্য কি হবে, ইজি হবে। প্রথমে আমরা শিখতেছি এটা থেকে কিভাবে সমীকরণ বানাবো। তাহলে এটার প্রথম টেকনিকটা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা লুপের কারেন্ট চিহ্নিত করতে হবে। যদি কারেন্টের ডিরেকশন বা চিহ্ন দেওয়া না থাকে তাহলে কি আমরা কি করব, কারেন্টটা চিহ্নিত করব। সেই ক্ষেত্রে আমরা ডিরেকশনটা ধরে নিব। এখন ডিরেকশনটা আমরা ঘড়ির কাঁটার দিকে হইতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইতে পারে, কিন্তু আমি সবসময় এই ডিরেকশনটাকে চিন্তা করি, এই ডিরেকশনটা চিন্তা। যদি সার্কিটের ডিরেকশন দেওয়া থাকে তাহলে তো সমস্যা নাই, ওই ডিরেকশনে কাজ করব। আর যদি ডিরেকশন দেওয়া না থাকে তাহলে আমরা এই ডিরেকশনটা কি করব, ধরে নেব। তাহলে এই ধরে নিলাম এই শাখার কারেন্টটা I1, ধরলাম এই শাখার কারেন্টটা I2, ধরলাম এই শাখার কারেন্টটা কি I2। ভালো করে বুঝি, তাহলে তিনটা শাখা, তাহলে আমরা যতগুলো লুপ থাকবে প্রত্যেকটা লুপের কারেন্টটা আমরা চিহ্নিত করে নিলাম, ঠিক আছে। এবং ডিরেকশনটা আমার ইচ্ছা মতো ধরলাম। আপনারা আবার কোয়েশ্চেন করে না, ভাই আমি এইভাবে ধরলে হইতো না, হইতো, কোনো সমস্যা নাই, যার যেভাবে ইচ্ছা এইভাবে ধরবেন। কিন্তু আমরা এখন থেকে আমাদের মাথা, আমরা যারা পড়তেছি আমাদের মাথা সেট আপ করে নিলাম, আমরা সব ডিরেকশন এইভাবেই ধরবো। এইভাবে ডিরেকশনটা খুব কম ম্যাথই আছে, নাই বললেই চলে, ঠিক আছে। আমরা ধরে নিলাম কোন ডিরেকশন, এই ডিরেকশনটা, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকের ডিরেকশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে চিহ্নিত করলাম। এখন কি করতে হবে, অতক্ষণ কেভিএল প্রয়োগ করলে আমাদের সিস্টেম হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা যদি ফর লুপ 1 নিই, ফর লুপ 1 এক নাম্বার লুপ, তার মানে এক নাম্বার লুপ বলতে কোনটা, এটাকে নিচ্ছি। তাহলে আমি এই জায়গা থেকে শুরু করব, খেয়াল করেন, এই জায়গা থেকে শুরু করে কেভিএল প্রয়োগ করে এই জায়গাতে আসবো, ঠিক আছে। তাহলে লুপের মধ্যেই ঘুরতে হবে, নট এইভাবে, ঠিক আছে। যেহেতু লুপ আমি 1 লিখছি তাহলে 1ই করবো। আচ্ছা, তাহলে এটা যদি করতে চাই তাহলে আমি যাচ্ছি, মানে আমরা সবসময় কি দ্বিতীয় চিহ্ন নিই, তাহলে কি 16, আমি এই দিক দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে আর এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে না, তাহলে বলেন এই শাখার কারেন্টটা কোনটা হবে, I1 minus I3, I1 minus I3, কারণ এটাই হবে কি বড় কারেন্ট। ওকে, তাহলে -4 I1 মাইনাস কি হবে বলেন, I3। ওকে, তাহলে এখন এই লুপ দিয়ে আসতেছি, তাহলে এটা কত হবে, এটা ভিতরে রেজিস্ট্যান্স আছে, তাহলে কি I1 মাইনাস I2, এই আমার এখানে চলে আসছে, আর কোনো কিছু আছে নাই, তাহলে কি হয়ে যাবে 0, কি হয়ে যাবে 0। এখন এটাকে আমরা সমীকরণ বানাবো, তাহলে এটা তো বানানো ইজি। তাহলে -4 I1 মাইনাসে মাইনাসে প্লাস 4 I3 মাইনাস 2 I1 প্লাস 2 I2 ইজ ইকুয়াল টু -16 হ্যাঁ -16। আচ্ছা 16 ওই দিক দিয়ে পাঠিয়ে দে, -16। এখন আপনি সাজায় লেখেন, তাহলে I1 কয়টা আছে, একটা দুইটা, -6 I1, ঠিক আছে, প্লাস 6 I3, I2 টা লিখে আগে, প্লাস 2 I2 প্লাস 4 I3 প্লাস 4 I3 ইকুয়াল টু কত, -16। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, ঠিক আছে। তাহলে এক নাম্বার লুপের কাজ হয়ে গেল, দিস ইজ দ্য বেসিক, এটা হচ্ছে বেসিক। আচ্ছা, এখন যদি আমরা লুপ নাম্বার 2 নেই, ফর লুপ 2, তাহলে 2 নাম্বার নিয়ে কাজ করতেছি। তাহলে আমি এই জায়গা থেকে শুরু করে আবার ঘুরে এই জায়গাতে আসতে হবে, আমি যে পয়েন্ট থেকে শুরু করব এই পয়েন্টে আসতে হবে, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট থেকে যদি শুরু করি তাহলে আমি এই দিক দিয়ে যাচ্ছি, আমার এটাই হচ্ছে কি বড়, তাহলে কি হবে -2 I2 মাইনাস কত হবে I1, এর সাথে এটা রিলেটেড। আবার এই দিক দিয়ে যাচ্ছি, তাহলে -8 I2 মাইনাস I3, আমার এই দিক দিয়ে আসতেছি প্লাস তাহলে প্লাস 10 I0 ইকুয়াল টু কত, 0। এখন দেখেন আমরা তো I0 নিয়ে কাজ করতেছি না, তাহলে I0 সমান কত, দেখেন তো এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে না, তাহলে I0 সমান কি I3 কিনা বলেন, হ্যাঁ I0 সমান কত, I3। এখন যদি এই I0 কারেন্টটা যদি নিচের দিকে আসতো তাহলে কি হতো, মাইনাস হয়ে যেত, -I3 হয়ে যেত, কি বলেন। ওকে, তাহলে আমরা এই I0 জায়গা কি রিপ্রেজেন্টেশন করে দিব, তাহলে এটাকে আমরা একটু ভাঙি, তাহলে কত লেখা যায় বলেন,
মাইনাস 2 2 I2 মাইনাস মাইনাসে প্লাস 2 I1 মাইনাস I8 I2 প্লাস 8 I3 প্লাস 10 I3 ইজ ইকুয়াল টু কত 0। এখন I2 I1 কয়টা আছে? তাহলে সুতরাং I1 কয়টা আছে? একটা দুইটা না, তাহলে 2 I1 I2 কয়টা আছে? মাইনাস 10টা মাইনাস তাহলে এটা 2 আর এটা 2 8 তাই না, তাহলে মাইনাস 8 10 I10 হ্যাঁ সরি 10 I2 I3 কয়টা? তাহলে 18টা প্লাস 18 I3 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার কত? 2। তাহলে এখন আমরা তাহলে সমীকরণ নাম্বার ফর লুপ আরেকটা যেহেতু বাকি আছে ফর লুপ 3, তাহলে আমরা 3 নম্বর লুপ নিচ্ছি এইটা তাই না। তাহলে আমরা এখান থেকে যাত্রা শুরু করে আবার এই জায়গাতে আসতে হবে তাই না। তাহলে আমি এই দিকে যাচ্ছি, তাহলে মাইনাস 6 I3 আসতো না এর সাথে, তো এই দিক দিয়ে আসতেছি, তাহলে মাইনাস 8 I3 মাইনাস কত হইতো? I2। আবার এই দিক দিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 4 I3 মাইনাস I1 ইকুয়াল টু কত বলেন? 0। তাহলে এটাকে আমরা মানে এখনও করি, তাহলে মাইনাস 6 I3 মাইনাস 8 I3 মাইনাসে মাইনাসে প্লাস 8 I2 মাইনাস 4 I3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 I1 ইকুয়াল টু কত? 0। তাহলে এখন I1 কয়টা আছে? 4টা, তাহলে 4 I1 I2 কয়টা আছে? 8 8 তাহলে প্লাস 8 I2 I3 কয়টা? 6 6 মাইনাস 6 তাহলে 10 তাই না, 18 10 আর 8 তাই না, তাহলে মাইনাস হয় তাই না, মাইনাস 18 8 18 I3 তাই না ইকুয়াল টু কত? 0। এটা সমীকরণ নাম্বার কত? 3। এখন আপনি বাই দা সলভিং ইকুয়েশন করেন, বাই দা সলভিং ইকুয়েশন, বাই সলভিং ইকুয়েশন 1 2 and 3 কত আসছে? I1 একটা ভ্যালু বের হবে, I2 একটা ভ্যালু বের হবে, I3 একটা ভ্যালু বের হবে। হ্যাঁ I1 is equal to minus 2.57 I2 is minus 7.5 ampere, I2 কত? minus 7.7 7.71 I3 minus 4 minus 4 ampere। হ্যাঁ হয়েছে। এখন আমার দরকার কি বলেন, এটা তো আমরা বের করলাম, তা আমার দরকার কি আমরা বের করা? I0 বের করা। তাহলে সুতরাং I0 সমান আমরা কত লিখতে পারি? I3 তাহলে I0 ইকুয়াল টু কত? I3 ইকুয়াল টু কত? মাইনাস 4 এম্পিয়ার। এটাই আমাদের आंसर। কি বলেন, এটাই আমাদের आंसर। এটা তো বেসিক দিয়ে এটা হচ্ছে আমাদের সময় আমরা ভার্সিটিতে পরীক্ষা দেন, ঠিক আছে, একটা মেথের মতো 10 মার্ক বা 15 মার্ক এই তখন এটাতে করবে, ঠিক আছে, এই কনসেপ্ট মানে ক্লিয়ার করে করবেন। কিন্তু আমরা মূলত এটাতে করবো না, এটাতে সারাই করব, ঠিক আছে। একে आंसर কিন্তু হবে না যে এরকম না। এখন মানে কনসেপ্ট কোনটা, বেসিক কনসেপ্ট কোনটা খেয়াল করে, এটা তো আমরা মানে সিম্পলি শিখলাম, আপনারা যারা আসলে ছবি তুলে নেন, ঠিক আছে। এখন আমরা শিখবো টেকনিকে, কি শিখবো? টেকনিকে। তাহলে টেকনিকে যখন শিখি তখন আমাদের এটা লাগবে না, ঠিক আছে। তুমি ছবি তুলে রাখছো, হ্যাঁ ওকে, ছবি তুলে রাখ। আচ্ছা এখন দেখেন আমি শুধু খালি ওই নিচের লাইনটা রাখবো। এখন দেখেন আমরা যদি টেকনিকে করতে চাই তাহলে ভালো করে খেয়াল করেন, টেকনিকটা ভালো করে খেয়াল করেন। আমরা যে লুপটাকে কনসিডার করব, ফর লুপ I1 কনসিডার করতেছি, তাহলে এই I1 যতটা শাখাতে ঘুরতেছে এর টোটাল রেজিস্ট্যান্স দেখেন, নোডালের মধ্যে ছিল যে নোডটা কনসিডার করতাম, প্রত্যেকটা নোডের মধ্যে যতগুলো রেজিস্ট্যান্স সরাসরি কানেক্টেড 1/1 করে যোগ করতাম, আর যদি কন্ডাক্ট্যান্স থাকতো সরাসরি যোগ করে দিতাম। তাহলে এটা যেহেতু রেজিস্ট্যান্স আছে তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা যোগ করে দিব। কি করব? টোটাল রেজিস্ট্যান্স যোগ করব। আর যদি মানে কন্ডাক্ট্যান্স থাকে তাহলে সেটা রেজিস্ট্যান্স দ্বারা কনভার্ট করে নিব প্রথমেই, তাহলে সবচেয়ে ইজি হবে। আচ্ছা এখন তাহলে এটা আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত আছে? 6। তাহলে এটা হবে 6 I1 যেটা আমি কনসিডার করতেছি, ঠিক আছে। এখন দেখি পরেরটা, মানে এরপরে দেখব I2 কত রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে, বলেন এর সাথে I2 কত রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে? 2। তাহলে এটা হবে -2 I2। এরপর এর সাথে এটা কি কোনো দ্বারা রেজিস্ট্যান্স দ্বারা কানেক্টেড আছে কিনা? আছে। কত দ্বারা আছে? -4 I3। তাহলে
4i3 ইকুয়াল, এখন দেখব মানে আমি যে ডিরেকশনটা ধরছি এই ডিরেকশনটা কোন চিহ্ন দিয়ে বের হচ্ছে, কত দিয়ে বের হচ্ছে 16, তাহলে সেটা হবে কি প্লাস 16। এখন যদি এটা মাইনাস দিয়ে বের হইতো -16 কথা কি ক্লিয়ার? তাহলে দেখেন তো এটার সাথে এটা কি মিলছে কিনা, মিলছে। দেখেন এটা মাইনাস দ্বারা গুণ করে দিলে আমার এটাই হয়, কথা কি ক্লিয়ার? তাহলে এক নম্বর লুপের কাজ শেষ। আরেকবার এটা বলো। হ্যাঁ, আবার মানে তিনটা বললে এমনি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে কাজটা কি এটা একটু নোট করে রাখবেন। প্রথমে কাজটা হচ্ছে যেই লুপটাকে আমরা বিবেচনা করব ওই লুপটাই শুধু খালি পজিটিভ, যে নোডালের ক্ষেত্রে যেই নোডটা বিবেচনা করতাম ওই নোডটাই ছিল পজিটিভ আর বাকি সবগুলাই কি নেগেটিভ। ওকে, তাহলে আমি এই লুপটা বিবেচনা করতেছি, তাহলে এর সাথে যতগুলো রেজিস্ট্যান্স আছে যোগ করব, তাহলে রেজিস্ট্যান্স গুলো যোগ করে কত পাইলাম 6, আর এইটার সামনে চিহ্নটা কি থাকবে পজিটিভ। এখন দেখব 2 এর সাথে কানেক্টেড আছে কিনা রেজিস্ট্যান্স দ্বারা, তাহলে আছে এই 2 এর সাথে 2 রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে, তাহলে -2i2। আবার দেখব এটার সাথে এটা সংযুক্ত আছে কিনা, কত দ্বারা আছে, তাহলে যে -4i3। আর এই যে এইটা যখন যে যদি মানে ভোল্টেজ চিহ্ন থাকে, ঠিক আছে, তাহলে সেটা কোন চিহ্ন দিয়ে বের হচ্ছে, দেখেন প্লাস চিহ্ন দিয়ে বের হচ্ছে ইকুয়াল টু 16, যে চিহ্ন দিয়ে বের হবে সমান চিহ্ন দিয়ে কি ওইটার মান, ঠিক আছে? তাহলে দেখেন মিলে গেছে, কারেন্টটা যে চিহ্ন দিয়ে বের হবে, হ্যাঁ কারেন্টটা ভোল্টেজের যে চিহ্ন দিয়ে বের হবে সেটাই। আচ্ছা, এখন আমি যদি 2 নম্বর লুপটা বিবেচনা করি, ফর লুপ I2 2 বিবেচনা করতেছি, তাহলে এটা বিবেচনা করতেছি, তাহলে খেয়াল করেন এখানে টোটাল রেজিস্ট্যান্স আছে কত, 10 টোটাল 10 টোটাল আছে কত 10, তাহলে প্লাস 10i2 আমার এটা বিবেচনা প্লাস 10i2। ওকে, এখন দেখবো অন্যটির সাথে কোনো রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে কিনা, তাহলে দেখেন এর সাথে কি রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে, কত রেজিস্ট্যান্স দ্বারা সংযুক্ত আছে 2, তাহলে সেটা কি হবে -2i1। এখন আমার কথা হচ্ছে এটা এদিকে কেন লিখলাম, কারণ হচ্ছে যে i1 i2 i3 একবার সাজানোর জন্য, কথা কি ক্লিয়ার? আচ্ছা, শুধু পজিটিভ হবে কোনটা, যেটা বিবেচনা করতেছে ওইটাই পজিটিভ, তাহলে এর সাথে কি আর সংযুক্ত আছে, কত দ্বারা আছে মাইনাস, তাহলে I3 -8i3 ইকুয়াল, তাহলে কোন চিহ্ন দিয়ে বের হচ্ছে, প্লাস চিহ্ন দিয়ে বের হচ্ছে, প্লাস দাও প্লাস বুঝতেছি কোন চিহ্ন দিয়ে বের হচ্ছে প্লাস, তাহলে কত হবে 10i0, তাহলে 10i0 i0 সমান কি লেখা যাচ্ছে i3, তাহলে আমরা এটা এনে লিখে দিলাম 10i3, তাহলে এটা এই দিক দিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে -2i1 প্লাস 10i2, এটা মাইনাস হয়ে গেলে কত হয়ে যাবে 18 হয়ে যাবে, তাই না? -18i3 ইকুয়াল টু কত 0, তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2 আর এটা হচ্ছে কি সমীকরণ নাম্বার 1। ওকে, 10i2 করতে হলে এটা 10i2 with the -2i plus 10i2 এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল লুপ 2 তে। আচ্ছা, আমি এটা নিচ্ছি, হ্যাঁ মানে এটা মধ্যে যোগ কত, টোটাল রেজিস্ট্যান্স আছে কত 18 মানে 10 10, এই তো ওইটাই শুধু পজিটিভ হচ্ছে, আচ্ছা আচ্ছা মানে যে রেজিস্ট্যান্সটা থাকবে যে লুপটাকে কনসিডার করব ওই লুপের মধ্যে কতটুকু রেজিস্ট্যান্স আছে, ও সব রেজিস্ট্যান্স হ্যাঁ সব রেজিস্ট্যান্সের সমষ্টি, ঠিক আছে? এখন দেখেন যদি আমরা লুপ 3 নাম্বারটা এটা ভালো করে বুঝেন তাহলে আরো ক্লিয়ার হবে, ফর লুপ 3, ঠিক আছে? তাহলে এইটাতে নিচ্ছে এই খেয়াল করেন এদিকে এই টোটাল রেজিস্ট্যান্স কত 18, তাহলে সেটা হবে কি প্লাস 18i3, এটাই পজিটিভ, ঠিক আছে? এটাই পজিটিভ। এখন দেখেন i2 এর সাথে সম্পৃক্ত আছে কিনা, কত দ্বারা আছে 8, তাহলে -8i2, তো এর সাথে সম্পৃক্ত আছে কিনা 8, তাহলে কত দ্বারা আছে 4 দ্বারা আছে, তাহলে -4i1, কোন সোর্স আছে কিনা না থাকলে 0, তাহলে এটা হচ্ছে সমীকরণ নাম্বার 3। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমরা এই যে 2 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ আর এখানে 2 নম্বর সমীকরণ ছিল, এখন দেখেন একদম ইজি হয়ে গেছে না, 1 2 3 সমীকরণ, তাহলে এখন বলেন কোনটা ইজি হবে আপনার, এটাই হচ্ছে ইজি। তাহলে এইটার টেকনিকটা কি, তাহলে আমাদের এত বড় করে আর করা লাগবে না, বাই সলভিং ইকুয়েশন যখন করবেন তখন आंसर কোনটা আসবে, এইগুলাই আসবে, ঠিক আছে? এখন আমার কোশ্চেন হচ্ছে কি জানেন, এই সার্কিটটা আমার এখানেই থাকবে, আমার কোশ্চেন হচ্ছে এই তিনটা সমীকরণ দেওয়া থাকবে, এখন আমাকে মানে সার্কিট বানাইতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কোশ্চেন, বুঝার কোশ্চেন হচ্ছে এটা। সবচেয়ে প্রবলেম হয় যে জিনিসটা সেটা হচ্ছে প্রথমে আপনার সমীকরণটা এইভাবে দেওয়া থাকবে যে নির্ণয় করো মানে ডিজাইন দ্য সার্কিট, ঠিক আছে? সমীকরণকে হ্যাঁ, ডিজাইন দ্য সার্কিট,
তাহলে ডিজাইন দ্য সার্কিট নিম্ন সমীকরণগুলো, তাহলে নিম্ন সমীকরণগুলো এভাবে দেওয়া থাকতে পারে, মানে 6i1 minus 2i2 minus 4i3 equal to 16। ঠিক আছে, উল্টা পাল্টা করে দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নাই। আর এটা দেওয়া থাকতে পারে, মনে করেন 2i1 minus 10i2 minus এটা প্লাস 18i3 equal to কত 0। ঠিক আছে, আমি মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটা মাইনাস, এটা শুধু গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এটা মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কি হয় 4i1 plus 4i1 plus প্লাস 8i2 মাইনাস 18i3 ইকুয়াল টু কত 0। এই তিনটা সমীকরণ আছে, এটার থেকে আমাকে সার্কিটটা ডিজাইন করতে হবে, কি বলেন? তাহলে এটা তো ইজি, আমরা মানে বুঝে গেছি, কিন্তু এখন আমরা এই সার্কিটটা কিভাবে ডিজাইন করব এই প্রসিডিউরটা একটু মাথায় রাখতে হবে। ভিডিও একটাতেই থাকবে, এরপরে মানে আর কিছু চাবে না, এটা বলতে তো i0 চাইছিল, কিন্তু i0 চাবে না, আমাকে সরাসরি সার্কিটটা ডিজাইন করলে হয়ে যাবে। এরপরে বলতে পারে সার্কিটটা ডিজাইন করে যে কোনো একটা শাখা কারেন্ট অথবা একটা শাখার ভোল্টেজ বের করব, কিভাবে করব সেটা আমাকে দিতেও পারে। এখন এরকম যদি থাকে, একটা জিনিস মাথার মধ্যে কনসিডার করেন, আমরা যে এই যে লুপগুলো আইছিলাম, ভালো করে বুঝেন, লুপগুলো যে নিয়েছিলাম, একটা সমীকরণের মধ্যে i1 পজিটিভ, একটা পজিটিভ, আর একটা সমীকরণের মধ্যে কি i2 পজিটিভ থাকতে হবে, আর একটা সমীকরণের মধ্যে কি i3 পজিটিভ থাকতে হবে। যেহেতু আমাদের তিনটা সমীকরণ, তাহলে মানে সার্কিট কয়টা হবে, মানে লুপ কয়টা হবে? তিনটা লুপ হবে। এটা আগে মাথার মধ্যে সেটআপ করবেন। লুপ যেহেতু তিনটা, সমীকরণ যেহেতু তিনটা, তাহলে লুপ হবে কয়টা? তিনটা। এটা আমরা দেখেন সলিউশন করতেছি, হ্যাঁ, তাহলে এটা আমরা আগে এরকম করে বানায় নিব। ঠিক আছে, যেহেতু আমরা ডিজাইন করতেছি, তাহলে আমরা তিনটা বক্স আগে বানায় নিব। কি করব? এরকম ডিজাইনের ক্ষেত্রে আমরা এরকম তিনটা বক্স বানায় নিব। ইচ্ছা যার যেভাবে খুশি এইভাবে বানাইতে পারেন। ঠিক আছে, কেউ এইভাবে টান দেন। হ্যাঁ, আমি যদি ভাই এখানে তিনটা বক্স নিতাম এভাবে, তাহলে হইতো না? হ্যাঁ, হবে, কোনো সমস্যা নাই, কিন্তু মূলত হচ্ছে এটা আমাদের বুঝতে হবে, যেহেতু আমরা ডিজাইন করতেছি, আমরা ডিজাইনার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, মূলত বক্সগুলো আমরা মেশের যতগুলো সার্কিট পাবেন সবগুলো হচ্ছে এইরকম। আমরা যদি চাই এইভাবে বানাইতে, কোনো সমস্যা নাই, হবে। একই কথা, কিন্তু এটা কিন্তু সহায় দিচ্ছে যে সিস্টেম। কেউ যদি চায় না আমি এটা এই দিক দিয়ে না দেয়, এই দিক দিয়ে দিব, কোনো সমস্যা নাই, একই কথা। কেউ যদি চায় আমি এটা এনে না দেয়, আমি এনে দিব, একই তো কিন্তু সার্কিট। আচ্ছা, এখানে যদি মাঝখানে দুইটা দাগ দিয়ে দিই, তাহলে তো তিনটা বক্স হয়ে যেতেছে। মাঝখানে দুটো না, মাঝখানে টাকাইটা দেওয়া এভাবে কোনো সমস্যা নাই, হবে। তিনটা বক্স হইলেই হয়েছে। হ্যাঁ, তিনটা বক্স হয়ে রয়েছে, কিন্তু হচ্ছে আপনার সুবিধা বুঝতে হবে যে কোন বক্স দিয়ে আপনি করলে সুবিধা হবে, ঠিক না? তাহলে মূলত হচ্ছে বক্সগুলো এইভাবে নিলেই আমাদের সুবিধা। এখন তুমি চাইতেছো যে এইভাবে করে নিতে তিনটা বক্স, তাই না? কোনো সমস্যা নাই, একটা দুইটা তিনটা, কিন্তু তুমি কিন্তু মানে মিলাইতে পারবো না এটা, ঠিক আছে? কারণ এটা যদি তুমি নেও, মানে সমস্যা নাই, এনে যদি তুমি i1 নেও, এই i1 এর সাথে কিন্তু এনে যদি i2 নেও, তাহলে i3 কোনো সম্পর্ক নাই। আমার কথা কি বুঝতে পারছো না? পারেন নাই, তাহলে কি বক্সটা আমাকে, কারণ আমাদের একটার সাথে আরেকটা রিলেটেড আছে, ঠিক আছে? একটার সাথে কি আরেকটা রিলেটেড, যেহেতু রিলেটেড আছে, তাকে তো মানে আমি সরাই দিতে পারবো না, তাহলে বক্সগুলো এইভাবে নেওয়া যাবে না, তুমি চাইলেও নিতে পারবো না। কথা কি ক্লিয়ার? ওকে, সমস্যা নেই, কিন্তু এইভাবে তুমি যেভাবে ইচ্ছা এইভাবে নিতে পারবো, কিন্তু এইভাবে মাসে আবার করে নিতে পারবো না, কারণ হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড আছে। এখন আমরা বক্সগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা জানি কি একটা কারেন্ট i1 পজিটিভ হয়, দ্বিতীয় সমীকরণের i2 পজিটিভ হয়, তৃতীয় সমীকরণের i3 পজিটিভ হয়। তাহলে এটা আমাকে করে নিতে হবে আগে, এটা কি করতে হবে? তাহলে এটাতে আমি ঘুরাইছিলাম, তাহলে এটাতে আমি i1 পজিটিভ, তাহলে দ্বিতীয়টাতে i2 পজিটিভ বানাইতে হবে। তার মানে আমি এনেই করে নিলাম, এটা নেগেটিভ করে দিই, এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ। উভয় পক্ষে কি করলাম বলেন? নেগেটিভ। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে? তার মানে প্রথম সমীকরণের i1 টা পজিটিভ, আপনি শুধু খালি যে কোনোটা করতে পারেন, আপনি এটাকে প্রথম সমীকরণ ধরতে পারেন, তাহলে দ্বিতীয়টা আরেকটা i2 পজিটিভ বানাইতে পারেন। আমি তো ডিজাইন করতেছি ইচ্ছা মতো, আমি এটাকে ধরে রাখতে পারি, কোনো সমস্যা নাই।
এটাকে I1 পজিটিভ করলাম, এটাকে I2 পজিটিভ করলাম, আর এটাকে I3 পজিটিভ করলাম, কোনো সমস্যা নাই। ম্যাথ কিন্তু আমার ডিজাইন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, ডিজাইন কিন্তু হয়ে যাবে। তাহলে আমি কি করে নিলাম কি, এটা পজিটিভ রাখলাম, এটাকে I2 পজিটিভ করলাম, আর I3 পজিটিভ করব, এটা পজিটিভ করব, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, ওইটা মাইনাস। এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখন কারেন্টগুলোতে দিই, কারেন্টগুলোতে দিই। তাহলে আমি ধরলাম এই কারেন্টটাতে দিলাম I1, এটাতে দিলাম I2, আর এটাতে দিলাম কি I3। ইচ্ছা মতো আপনি কি, এটা আমি এইভাবে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, ঠিক আছে। কেউ এটাতে I1 দিতে পারে, কেউ এটাতে I1 দিতে পারে, কেউ এটাতে I1 দিতে পারে, কিন্তু আমি শুরু করি কোন জায়গা থেকে, আমরা একটা জিনিস খেয়াল করে সবসময় এই পয়েন্টটা থেকে আমরা শুরু করি, ঠিক আছে, এই জন্য আমি এনে দিলাম। তাহলে এখন আমি সার্কিটগুলো মানে ক্লিয়ার করবো, এখন সার্কিট ড্র করবো। তাহলে আগে দেখবো যে এটা তো আগে তো আমরা নিয়েছিলাম এটা টোটাল যোগ করছিলাম, বাকি এটার সাথে কোনটা কি রিলেটেড আছে এটা নিয়েছিলাম, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, এই I1 যেহেতু আমরা এটা কনসিডার করতেছি, এই সমীকরণটা যেহেতু এই সমীকরণটা কনসিডার করতেছি, তাহলে এর সাথে I2 কত রিলেটেড, 2। তাহলে এখানে 2 দিয়ে দেন। আমাদের সমীকরণ কমপ্লিট করতে হবে, কি বলেন, এই যে 2 কমপ্লিট করেন। ওকে, এখন দেখেন এই আমি নিশ্চিত এটা এটার সাথে I3 কত সম্পর্ক, তাহলে এনে আপনি 4 দিয়ে দেন, কি বলেন, 4 দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমার I1 কত বাকি রয়েছে, 6, তাহলে দেখেন টোটাল যোগ করলে কত হয়ে যায়, 6। এখন যদি এরকম 7 হইতো তাহলে কি করতেন, এটা হচ্ছে যে কোনো একটা এই এনে অথবা এনে আপনি দিয়ে দিতেন। এনে যদি 7 হইতো, 7, তাহলে সিরিজে একটা রেজিস্ট্যান্স, বা এনে যদি 8 হইতো তাহলে কি করতাম, 2। তাহলে এনে এই দিকটা আমরা 2 দিয়ে দিতাম, কারণ একটা কমপ্লিট করে নিছে, একটা কমপ্লিট করে নিছে, I1 কমপ্লিট করছে, I2 কি করছে, ধরেন I2 কমপ্লিট করছে, I3 কমপ্লিট করছে, কিন্তু এখনো তার শেষ হয় নাই, 8 আছে, তাহলে এনে আপনি 8 দিয়ে দিতেন, এনে আরেকটা 2 দিয়ে দিতাম, ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, ওকে, এখন দেখেন এটার মধ্যে কোনো সোর্স আছে কিনা, আছে, তাহলে কত আছে, 16, আপনি এনে সোর্সটা লাগাই দেন, তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস, এই 16 বলে, তাহলে বলেন সার্কিট কমপ্লিট হয়ে গেছে কিনা? এটা যদি নেগেটিভ থাকতো তাহলে কি করতাম, তাহলে এটা প্লাস, এটা কি হয়ে যেত মাইনাস, কারণ আমি যে ডিরেকশনটা যেহেতু এটা নিছি, কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 1 নম্বরের সমীকরণের কাজ শেষ। এখন আসি 2 এ আসি, এটাতে আসি। তাহলে এটা কোনটা, মানে I2 টা নিছি, তাহলে I2 টা কোথায় ডিরেক্ট করছি, এটাতে, তাহলে এটা রাখবো, রেখে বাকিগুলো কমপ্লিট করব। তাহলে দেখেন মানে এটা আমি রেখে দিলাম, খেয়াল করেন, এটা রেখে দিলাম, এটা রেখে I1 এর সাথে মানে কানেক্টেড কত, 2 হয়ে গেছে, তাহলে তারটা হয়ে গেল 2। ওকে, তাহলে I3 এর সাথে কত রিলেটেড তার বলেন, 8। I3 মানে আমি তো কাল এটা নিছি, 18 কত আছে বলেন, 18 না 10, 18, এই কত রিলেটেড, 18 না, 18 মাইনাস 18 I3, বুঝলেন নাই? আমাকে এটা টোটাল নিতে হবে, তাহলে আমি I2 পজিটিভ এটাকে মানে করতেছি, চিন্তা করতেছি, এটা চিন্তা করতেছি, ভালো করে বুঝেন, এইটা চিন্তা করতেছি, তাহলে এটার সাথে কত আছে, 2, তাহলে -2, তাহলে এটা ওকে, এটা ওকে। এখন দেখেন এটা কি 18 I3, তাহলে I3 এর সাথে কত কানেক্টেড, 18 I3, এটা ওকে। এখন দেখেন I2 এর মধ্যে কত আছে, 10। I2 এর মধ্যে কত আছে, 10। বুঝেন এখন, মানে ভালো করে বুঝতে হবে, এটা তো -2 I2 হয়ে গেছে, তাই না? তাহলে -18 I3 হয়ে গেছে, কিন্তু I2 এর মধ্যে কত থাকার দরকার, 10 থাকার দরকার, 10 I2 থাকার দরকার, তাই না? তাহলে কিন্তু তারও কত হয়ে গেছে, 20 হয়ে গেছে। এখন যদি 20 হয়ে যায় তাহলে আরো বাকি রয়েছে কত, 8, তাহলে I2 থেকে কি 8 বাদ দিতে হবে, ভালো করে বুঝেন, I2 থেকে কি করতে হবে, মানে এনে তো এটা অ্যাকচুয়ালি হওয়ার দরকার ছিল কত, 10, মানে কিন্তু 10 না হয়ে কত হয়ে গেছে, 20 হয়ে গেছে, মানে 20 হয়ে গেছে, তাই না? তাহলে এটা হয়ে গেছে কত, অ্যাকচুয়ালি 20 হয়ে গেছে, 20 I2 হয়ে গেছে, তাহলে 20 I2 যদি হয়ে যায় আপনি বাদ দিতে হবে কত, 8, তাহলে এই 8 এর কি করবেন, একটা ডিপেন্ডেন্স সোর্স দিয়ে দিবেন। সেই ডিপেন্ডেন্স সোর্সটা কত হবে দেখুন, খেয়াল করেন, আমি যদি এখন সমীকরণ লাইন তৈরি করি তাহলে -2 I2 বোঝার জন্য, তাহলে
18i3, তাহলে আমার এটা দরকার কত 10i2 দরকার, তাহলে এটা 10i2 যদি দরকার লাগে তাহলে আমার দরকার 10i2, তাহলে এনে আমার কত হয়ে গেছে 20 হয়ে গেছে, তাহলে 20 থেকে আমরা 8 বাদ দিতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আপনি প্লাস করে দেন আর এটাকে যদি মাইনাস করে দেন আর এনে যদি আপনি 20, এটাকে যদি আপনি 20i2 করে দেন, ধরেন কি করে দিলাম ভালো করে দেখেন, আমার দরকার কত 10, কিন্তু এনে কত আছে 20 আছে, 20 আছে, তাহলে এনে আমি 8 করে দিই, এনে আছে 20 আছে না? তবে বেশি 10 আচ্ছা আমার মানে 10 আমার থাকতে হবে কত 10 রাইতে দরকার আমার তো 10i2 দরকার, এনে আছে কিন্তু 20, তাহলে আমি 10 করে দিই। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আমি লুপটা করি, খেয়াল করেন অন্য কিছু কোনো কিছু চিন্তা না করে এখন চিন্তা করেন, তাহলে কত লেখা যায়, এনে কত আছে মানে এনে কত আছে মানে মাইনাস 10i2 মানে i2 মানে 1 2i1 এই 2i1, তাহলে মাইনাস 18i3, ঠিক আছে মাইনাস 18i3, তাহলে এটা বের হচ্ছে তাই না? তাহলে ইকুয়াল টু কত মানে মাইনাস 10i2, দেখেন এই 10i2 না, তাহলে এটা যদি এদিক দিয়ে আসে তাহলে প্লাস 10i2 হয়ে যায় না? তাহলে দেখেন সুতরাং মাইনাস 2i1 প্লাস মাইনাস 18i3 প্লাস কি হয়ে যাচ্ছে 10i2 ইকুয়াল টু কত 0, দেখেন এখন সমীকরণ হয়েছে কিনা, আমার কথা কি বুঝছেন না বুঝেন না? এই ভিডিও ভালো করে দেখা করো, সুন্দর করে করতে। আচ্ছা এটা কি ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা ভাই ওইটার ক্ষেত্রে 20 পুরোটা 20i2 নিলাম না গেলি, হ্যাঁ ওই যে 2i2 এর ক্ষেত্রে 20i2 নিলাম না গেলি, কোনটা 20i2 ওই যে যখন i2 যখন কনসিডার 20i2 সরি এটা তো আমার এটা তো আসবে প্লাস এটা কি টোটালটা যোগ করতে হবে না, i2 টা টোটালটা কি যোগ করা লাগবে না? তাহলে টোটালটা যোগ করলে কত আছে এনে 20i2, তাহলে ইকুয়াল টু কত মাইনাস 10i2, তাহলে এটা এই দিক দিয়ে আসলে কি প্লাস হয়ে যায়, তাহলে আপনি ডিরেকশনটা কি করে দেন, এটা মাইনাস দিয়ে দেন, এটা কি করে দেন প্লাস করে দেন, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এটা যখন এই দিক দিয়ে আসবে তখন সেটা মাইনাস হয়ে যাবে না? তাহলে 20 থেকে 10 গেলে কত থাকে 10 থাকে, ঠিক আছে? তাহলে দেখেন আমার পূর্বের সমীকরণটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা, তাহলে কখন ডিপেন্ডেন্ট সোর্সটা নিতে হবে কি বুঝতে পারছেন না পারেন না? বেশি হয়ে যাবে, যখন বেশি হয়ে যাবে তখন আপনি ডিপেন্ডেন্ট সোর্সটা নিতে হবে, ঠিক আছে? যখনই বেশি হয়ে যাবে তখন আবার একটু বুঝে দেন হ্যাঁ? সোর্সের ক্ষেত্রে এটা মানে সোর্সটা প্লাস আচ্ছা। এর ক্ষেত্রে একটু বুঝে দেন আমার এদিক দিয়ে খেয়াল করবো, ঠিক আছে? আমার সমীকরণ কোনটা আছে এটাকে আমরা কনসিডার করতেছি, তাহলে আমাকে একে পরে হিসাব করবো, আগে বাকিগুলো হিসাব করে নেই, তাহলে i1 এর সাথে কত রেজিস্ট্যান্স আছে 2, সে কিন্তু কমপ্লিট, আবার i3 এর সাথে মানে কত রেজিস্ট্যান্স আছে 18, তাহলে সেও কিন্তু কমপ্লিট, তাহলে আমার i2 রেজিস্ট্যান্স কত 20i2, কিন্তু আমার লাগবে কত 10i2 লাগবে, তাহলে বাকি 10 কি করবো এটা আমি মানে একটা ডিপেন্ডেন্স সোর্স দিয়ে কানেক্টেড করে দেব, ঠিক আছে? ডিপেন্ডেন্স সোর্স দিয়ে কানেক্টেড করে দেব। এখন কেউ যদি চিন্তা করে না আমি এটা i2 দিব না অন্য রেজিস্ট্যান্স দিব মানে i1 দিব, তখন কিন্তু তার ক্যালকুলেশন আরো জটিল হয়ে যাবে। সাপোজ সে যদি এই শাখার i1টা নেয় তখন তাকে আরো ক্যালকুলেশন করতে হবে। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমি এতটুকু কমপ্লিট করছি, আমরা পরে আবার মানে সময় এই সার্কিটটা বানানোর পরে আবার দেখবো যে সমীকরণ এগুলাই আসে কিনা। ভোল্টেজ কারেন্ট ডিপেন্ডেন্স ভোল্টেজ সোর্সই হবে, এটা কি হয়েছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে? কেউ যদি চিন্তা করে না আমি ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নিব তাও হবে, কোনো সমস্যা নাই, সে অন্য একটা শাখা দিয়ে কি করে ধরে নেবে ভোল্টেজ ধরে নেবে, নট প্রবলেম। এখন আসেন এটাতে আসেন মানে 3 নাম্বার সমীকরণে আসেন, তাহলে 3 নম্বরে i3 পজিটিভ, ওকে i3 পজিটিভ, ওকে, তাহলে এর সাথে একটা রিলেটেড থাকতে হবে i1 এর, তাহলে -4i এটা স্যাটিসফাইড, তারপরে i2 এর সাথে একটা মানে থাকতে হবে, তাহলে i2 এর সাথে কত আছে -8, এই এখন জামালাটা লাগছে, এখন আর হবে না। তাহলে এটা আগে চিন্তা এতক্ষণ যে আমরা চিন্তাটা করছিলাম পুরো চিন্তাটাই এনে ঘুরাই দিবে, পুরো চিন্তাটাকে কি করবে ঘুরাই দিবে। কেন ঘুরাই দিবে? কারণ হচ্ছে এর সাথে কত মানে i2 এর সাথে কত 8, তাহলে এটাকে আমাকে 8 রাখতেই হবে, কারণ আমরা যেহেতু ডিজাইন করতেছি আমার তো ডিজাইনটা ওইভাবেই চিন্তা করতে হবে,
কারণ যেহেতু এর সাথে কত ছিল 8 ছিল, তাহলে এখন বুঝেন, তাহলে এখন আমার মানগুলো আবার চেঞ্জ করতে হবে। তাহলে স্যাটিসফাইড, এখন দেখেন এটা যেহেতু হয়ে গেছে, খেয়াল করেন এটা যেহেতু হয়ে গেছে এর সাথে এর 8, তাহলে এটাও স্যাটিসফাইড, এটা স্যাটিসফাইড। এখন এর কত লাগবে? আরো 18। তাহলে এর যদি 18 লাগে, আরো 12 লাখ। এর যদি 18 লাগে, তাহলে বাকি আছে কত? এর বাকি আছে কত? 6। তাহলে 6 আপনাদের দেন এখানে। তাহলে এর কি মানে পুরোটা কমপ্লিট কিনা? 10 18 এটা ওকে, এ কমপ্লিট, ঠিক আছে, কি কমপ্লিট না? ওকে। এখন কথা হচ্ছে এও কমপ্লিট, এর পুরো সমীকরণই কমপ্লিট হয়ে গেছে। এখন কি এটা কি কমপ্লিট হয়েছে কিনা? না, এটা কমপ্লিট হবে না। তাহলে এটাকে কমপ্লিট করলে এটা কমপ্লিট, এটা মানে 18 দেখেন। হয় না তো, হ্যাঁ -18 হয়। আচ্ছা আসতেছে। তাহলে ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আমরা আগেরটাতেও করতে পারি, এটাতেও করতে পারি, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমার সোর্স লাগে যাবে 2টা। তাহলে ডিজাইনারের উদ্দেশ্য হচ্ছে যত সোর্স কম লাগে। ডিজাইনারের উদ্দেশ্য কি? অনেক যত কম দিয়ে কম ইকুইপমেন্ট দিয়ে বেশি ইফিসিয়েন্সি কাজ করে দিতে পারবে আপনাকে নিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন মানে ঝামেলাটা হচ্ছে হয় এটাতে ঝামেলা, না হয় কি এটাতে ঝামেলা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা এনে কত ছিল? এনে 18i3, আমি তো এটা নিচ্ছি, তাহলে এটার 18i3 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটারও মানে আচ্ছা